স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনে সংশোধনী সুপারিশ করবে ইসি। সুষ্ঠু ভোট আয়োজনে ভূমিকা রাখবে বিশ্লেষকদের আশা। শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে চাইলে গণহত্যাকারী ইয়াহিয়া টিক্কা খানকেও ফেরাতে হবে, প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৪ মাস ধরে বন্ধ সিজারিয়ান কার্যক্রম, বাড়তি খরচ ও ভোগান্তিতে সাধারণ মানুষ, অকেজো একমাত্র অ্যাম্বুলেন্স। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনি কিছু সংশোধনী চেয়ে সরকারকে সুপারিশ করবে নির্বাচন কমিশন। প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করতে ২১শে জুলাই বৈঠকে বসবে ইসি। হালনাগাদ হচ্ছে আচরণবিধিও। একে স্বাগত জানিয়ে নির্বাচন বিশ্লেষকরা আশা করছেন সুষ্ঠু নিরপেক্ষ স্থানীয় ভোট আয়োজনে ভূমিকা রাখবে এ পদক্ষেপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভুল সূত্রে নির্ভুল স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চায় ইসি। সেই লক্ষ্যেই ত্রুটি বিচ্যুতি নিয়ে চলছে পর্যালোচনা। দুটো প্রস্তাব, একটা হচ্ছে যে আইনগত বিষয়গুলো, যে আইনগুলো আছে স্থানীয় সরকারের ৫টা টিয়ারের আইনের ভিতরে সামঞ্জস্যতা রাখা, আর আরেকটা হচ্ছে যে আচরণবিধি, এবং এটার বেসিসে আমাদের আবার পরিচালনা বিধি, যে ৩১শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন ভোটার হিসেবে তাদেরকে নিয়ে নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৫টি আইনে কিছু সংশোধনী চেয়ে প্রস্তাবনা তৈরি করছে ইসি। সিটি কর্পোরেশন আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, ইউনিয়ন পরিষদ আইন। এ সংশোধনীর ফলে নির্বাচনে প্রার্থী হওয়া সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে। যেমন সরকারি কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে বা কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পদে সার্বক্ষণিক নিযুক্ত থাকলে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে পারবে ইসি। হলফনামায় অসত্য তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা। হালনাগাদ করা হচ্ছে আচরণ বিধিও। নতুন বিধিনিষেধ আসতে পারে ভোটের প্রচারের ক্ষেত্রে। নির্বাচনী প্রচারণায় পোস্টার রাখা যাবে না। ক্যারাভ্যান ব্যবহার করে প্রচারণা চালানো যাবে। নির্বাচনী প্রচারণায় বিলবোর্ড ব্যবহার করা যাবে। আচরণ বিধির ৩২ নম্বর ধারার সংশোধন হলে সরাসরি প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। আচরণ বিধি লঙ্ঘনে ৬ মাস জেল অথবা ৫০,০০০ টাকা অথবা উভয় দণ্ড। এসব সুপারিশ সরকারের কাছে পাঠাবে নির্বাচন কমিশন, তা চূড়ান্ত করবে সরকার। কিছু কিছু প্রস্তাবনা আছে যেগুলো হয়তো স্বাভাবিকভাবে সব তো প্রস্তাবনা তো গ্রহণযোগ্য হবে না, আবার সব প্রস্তাবনা বাতিলও হবে না। কিছু কিছু যে ভালো যেগুলোর মনে হচ্ছে যে হ্যাঁ অর্থবহ এবং গ্রহণযোগ্য সেগুলো আমরা নিয়েছি, আবার যেগুলো মনে হচ্ছে যে না এটা দরকার নেই। বিশ্লেষকরা বলছেন এসব পদক্ষেপ সুষ্ঠু সুন্দর স্থানীয় নির্বাচন আয়োজনে সহায়ক হবে। কাজের স্বাধীনতা বাড়বে ইসির। আচরণ বিধি এমন হওয়া উচিত যাতে করে যারা খুব প্রভাবশালী মানুষ, অর্থাৎ ধরেন যে মন্ত্রী, এমপি বা এই লেভেলে যারা আছে, তারা যাতে কোনোভাবেই ইলেকশনে প্রচার করতে না পারে। মাঠটা ফেয়ার থাকে, সবার যেন সমতল থাকে। অর্থের একটা বিশাল ব্যবহার আছে, সো সেটাকে কন্ট্রোল করার একটা মেকানিজম থাকতে হবে এবং এটাকে খুব সুস্পষ্টভাবে আইনের মধ্যে নিয়ে আসতে হবে। এরই মধ্যে নির্বাচন উপযোগী ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি কর্পোরেশনের বিভিন্ন পদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে ইসি। সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে ২৭শে আগস্টের মধ্যে। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা যদি দেশে ফিরে রাজনীতিতে ফিরতে চায় তাহলে ৭১-এর গণহত্যাকারী ইয়াহিয়া ও টিক্কা খানকেও ফেরত আনতে হবে। কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, শেখ মুজিবুরের খুনিকে ভারত ফেরত পাঠালেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামিকে ফেরত দেয়নি। রাজধানীতে যাত্রাবাড়ি প্রতিরোধ দিবসের এক আয়োজনে এমন অভিযোগ করেন তিনি। যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস বাস্তবায়ন কমিটি আয়োজিত ১৭ জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি ওই সময়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। আমার ছেলে সহ ১৪০০ শহীদের বিচার আমি এখানে দাবি করছি। রাষ্ট্রের কাছে আমি আমার সন্তানের বিচার চাই। যাত্রাবাড়ি যত গণহত্যা হয়েছে সবার বিচার চাই। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জুলাইকে কোনো একক গোষ্ঠীর বয়ানে সীমাবদ্ধ করা উচিত নয়। জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো, বয়ানের মতো
আগামীতেও বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, আগামীতে কোনোভাবেই যেন গণতান্ত্রিক ধারা ব্যাহত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণতান্ত্রিক পথে হাঁটতে হবে এবং সেটার জন্য আজকে সুযোগ্য নেতা তারেক রহমানকে আজকে সহযোগিতা করতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জিয়াউর রহমানের খুনি মুজাফফর হোসেন দীর্ঘদিন দেশে অবাধে চলাফেরা করলেও আওয়ামী লীগ সরকার তাকে গ্রেফতার করেনি। শেখ হাসিনা যদি এদেশে ফেরত এসে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের যে উত্তরসূরি আছে, টিক্কা খানের যে উত্তরসূরি আছে, তাদেরও আনতে হবে। নাম বদল করে, পরিচয় বদল করে সে দেশে আসা যাওয়া করেছে, শেখ হাসিনা থেকে গ্রেফতার করে। কিন্তু মুজিব হত্যাকারী একজন ছিল, মনে আছে আপনার, তাকে ইন্ডিয়া হাতে তুলে দিল শেখ হাসিনার কাছে। কিন্তু জিয়া হত্যাকারীকে, সেও ভারতে ছিল, তাকে কিন্তু ধরিয়ে দেয়। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আমরা প্রত্যর্পণের জন্য একটা বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ পেয়েছি। যেমনটি আগেও বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে। ঝিনাইদহের ইসামতি নদী তীরের সীমান্ত ঘেঁষা গ্রাম হালদারপাড়া। কৃষি সমৃদ্ধ ও জনবসতিপূর্ণ এই গ্রামে নদী পারাপারে নেই কোনো স্থায়ী সেতু। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। বর্ষায় এই সাঁকোই হয়ে ওঠে মরণ ফাঁদ। জেলা প্রশাসক দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেও এলাকাবাসীর দাবি আশ্বাস নয়, প্রয়োজন সেতুর বাস্তবায়ন। ঝিনাইদহের ইছামতি নদী বেষ্টিত সবুজে ঘেরা মহেশপুর উপজেলার শ্যামকোর ইউনিয়নের হালদারপাড়া গ্রাম, যেখানে প্রায় ২৪টি পরিবারের বাস। তবে গ্রামের সাথে উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো সরু নদীর ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ায় এই অস্থায়ী সাঁকো হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ, যেন মরণ ফাঁদ। এতে জীবন ঝুঁকি নিয়ে পারাপার হয় মানুষ। সবচেয়ে বেশি বিপাকে অসুস্থ রোগী ও স্কুল শিক্ষার্থীরা। কাদা হয়, যেতে পারে না, স্কুলে কামাই দেয়, ছেলে পিলে মেলা পানি হলে ধরো ভেসে যায়, সাঁকো ভেঙে যায়। ইমার্জেন্সি একটা রোগী হয়ে গেল, হঠাৎ এখন হসপিটালে দিতে হবে, সেই যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন, কোনো যোগাযোগই নেই। খুব সমস্যা হয়ে যায় যাতায়াত করতে গিয়ে। বর্ষাকালে আরও বেশি কষ্ট হয়ে যায়। বৃষ্টির জন্য অনেকদিন যদি সাঁকোর উপরে পানি উঠে যায়, ওরা স্কুলেই যেতে পারে না, বাড়িতে বসে থাকতে হয় বাচ্চাদের। যাতায়াতের এই সমস্যা দূর করতে দ্রুত নদীতে সেতু নির্মাণের দাবি গ্রামবাসীর। আমাদের সবাই প্রতিশ্রুতি দেয়, আমরা আমাদেরকে ব্রিজ করে দেবে, এমন প্রত্যাশাই সবাই রেখে দেয়, যার জন্য কোনো কিছুই আমাদের হয় না। চারিকলি নদী ইন্ডিয়ার সাথে আমাদের ডেঙা, এইটুক না, এই যদি একটা রাস্তা থাকে আমরা যাওয়ার জন্য একটু সুবিধা পাবো। গ্রামবাসীর দুর্ভোগ বিবেচনায় দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে জায়গাটি ভিজিট করেছেন। উনি অতি দ্রুত আমাদের কাছে রিপোর্ট প্রদান করবেন। তার প্রেক্ষিতে আমরা আমাদের যে ব্রিজ ডিভিশন রয়েছে, সরকারের সব যথাযথ কর্তৃপক্ষ রয়েছে, তাদের বরাবর আমরা চিঠিপত্র প্রদান করব এবং আশা করছি এই বিষয়টি অতি দ্রুতই সমাধানের পথে চলে যাবে। শুধু আশ্বাস নয়, সেতু নির্মাণে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি গ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রায় ৪ মাস ধরে বন্ধ সিজারিয়ান কার্যক্রম। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে স্বাভাবিক প্রসব সম্ভব না হওয়ায় অন্তঃসত্ত্বাদের পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। এতে বাড়তি খরচ ও ভোগান্তিতে পড়ছে সাধারণ পরিবারগুলো। এমনকি চিকিৎসা সামগ্রী সংকট এবং ২ বছর ধরে জ্বালানির বরাদ্দ না থাকায় অকেজো হয়ে পড়েছে কেন্দ্রের একমাত্র অ্যাম্বুলেন্স। সন্তান জন্মের অপেক্ষায় ছিলেন রেশমা আক্তার। গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে। প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসেন এই কেন্দ্রেই। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান, জটিলতার কারণে স্বাভাবিক প্রসব সম্ভব নয়, করতে হবে সিজারিয়ান। অথচ ৪ মাস ধরে এই কেন্দ্রে বন্ধ রয়েছে সিজারিয়ান কার্যক্রম, তাই তাকে রেফার করা হয় অন্য হাসপাতালে। কিন্তু নরমাল ডেলিভারি হবে না।
বিষয়টি জানার পর কান্নায় ভেঙে পড়েন রেশমা। তার স্বামী একজন দোকানের কর্মচারী। সীমিত আয়ের সংসারে বাইরে গিয়ে সিজারের খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব। সরকারের কাছে দাবি জানাই, আমার মতো যাতে এরকম গর্ভবতী মা ঘুরে যেতে না হয়, সিজারের ব্যবস্থা করা হয়, তাহলে ভালো হবে। শুধু রেশমা নন, একই ভোগান্তির শিকার হচ্ছেন আরও অনেক অন্তঃসত্ত্বা। সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসার আশায় এলেও প্রয়োজনীয় সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন তারা। চেকআপটা হয়, কিন্তু অন্য কোনো ওষুধ আমরা পাই না। যদি নর্মালি বাচ্চা না হয় তাহলে আমরা পরবর্তীতে কোথায় সিজার করব? এখানে তো সিজারের কোনো ব্যবস্থা নাই। গত 8 মাস যাবত এখানে কোনো সিজার হচ্ছে না। আমরা অভাবীয়া মানুষ, আমরা কোথায় যাব? আমি সরকারিভাবে আমাদের বোনকে চিকিৎসা নিতে চাচ্ছি, কিন্তু এখানে সরকারিভাবে চিকিৎসা নেওয়া পাচ্ছি না। একসময় রোগীর ভিড়ে ব্যস্ত থাকা ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখন অনেকটাই ফাঁকা। অপারেশন থিয়েটারে নেই কোনো কার্যক্রম, কমে গেছে রোগীর সংখ্যাও। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক অবসরে যাওয়ায় গত ফেব্রুয়ারি মাস থেকে সিজারিয়ান কার্যক্রম বন্ধ রয়েছে। শীঘ্রই নতুন অ্যানেস্থেশিয়া ডক্টর দিলে অবশ্যই আমরা আবার আমাদের অ্যানেস্থেশিয়া চালু হবে এবং আমরা সিজারিয়ান সেকশনটা আবারও আমরা সেটা চালু করব এবং ভালোভাবে রোগীদেরকে সেবা দিতে পারবো। শুধু সিজারিয়ান সেবাই নয়, চিকিৎসা সামগ্রীর সংকটও রয়েছে এই কেন্দ্রে। আমাদের এখানে প্রায় 1.5 বছর 2 বছরের মতো হচ্ছে, ওষুধ ঠিক মতন আসছে না, আসে না বলা চলে। আর সাধারণ রোগীরা অনেক ভুগতেছে সেজন্য, ওষুধ না পাওয়ার কারণে। স্বল্প খরচে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে রয়েছে অল্প আয়ের পরিবারগুলো। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নিউজে প্রতিবেদন প্রকাশের পর গতি পেয়েছে বাগেরহাটের আলোচিত শিক্ষক বিধান চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত। প্রাথমিক প্রতিবেদনে মিলেছে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের সত্যতা। এখন দ্রুত চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তাকে শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধানচন্দ্র ব্রহ্ম দুর্নীতি নিয়ে গত 18 জানুয়ারি প্রতিবেদন প্রচার করা হয় ডিবিসি নিউজে, যা জেলা জুড়ে আলোচনার জন্ম দেয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন, থমকে যাওয়া তদন্তে আসে নতুন গতি। সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমুরাদ প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানান তিনি। 40 থেকে 50 লক্ষ টাকার অভিযোগ সত্যতা পাওয়া গেছে। রিপোর্ট তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে প্রেরণ করি। 2016 সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিধানচন্দ্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নেন বিদ্যালয়ের 45 লাখ টাকা। চাপের মুখে রাখেন সহকর্মীদেরও। অনিয়মের কারণে জেল খাটলেও উচ্চ পর্যায়ে তদবির করে আটকে দেন তদন্ত। আবার তদন্ত শুরু হওয়াকে ইতিবাচক বলছেন বিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিবেদন দাখিলে দীর্ঘ সময় লাগায় নানা প্রশ্ন থাকলেও এখন শাস্তিতেই জোর তাদের। নিজেদের মতো করে যে কমিটিটা গঠন করছে তার সদস্যরা আমাদের অনেকটা হুমকি ধমকি দিয়েছে। আর আমরা যে উপজেলা তদন্ত রিপোর্ট পাইছি সঠিকভাবে করে এবং এটা যেন সবার কাছে পেশ করা হয়, সেটা আমরা আশা করতেছি। আমি চাই বিদ্যালয়ের অর্থ যে আত্মসাৎ হয়েছে সেটা বিদ্যালয় ফান্ডেই জমা। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ওই যে যা সবই মনে করি আমি ভুয়া মিথ্যা, কারণ আমার নিজেরই কোনো অডিট কমিটি গঠন করার অধিকার নাই। যারা করছে তাদেরও অধিকার নাই, আমারও অধিকার নাই। একটা নিরীক্ষা কমিটি গঠনের ক্ষমতাই আমার নাই। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তো গত সপ্তাহে সেটা জমা দিয়েছে, তো সেটা সম্পূর্ণ তদন্ত রিপোর্টটা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই চাওয়া স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। টানা সপ্তম দিনের মতো ইরানের মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনীর চালানো হামলার পাল্টা জবাব দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত করেছে ইরান। বাহরাইন, জর্ডান, কুয়েত এবং কাতারে থাকা ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এই হামলায় বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেন্টার এবং একটি বিশাল ড্রোন ডিপো ধ্বংস হয়ে গেছে। একই সাথে ইরানের জলসীমায় মার্কিন বাহিনীর অত্যাধুনিক MQ-9 ঘাতক ড্রোনও ধ্বংস করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন পাহারায় থাকা 4টি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে ইরানি নৌবাহিনী। অন্যদিকে হরমোজগান প্রদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন প্রতিবন্ধী ভাইসহ মোট 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
এক্সের এক পোস্টে ওয়াশিংটনের এই হামলাকে সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন তিনি।